আমাদের আজকের গল্প ভালোবাসা বাকি আছে। কলমে মিঠু রায় চক্রবর্তী। দুধ সাদা পাঞ্জাবি পাজামা পরে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে ড্রয়িং রুমের সোফায় জড়সড় হয়ে বসে থাকা সুমিতাকে কিছুক্ষণ অবাক চোখে দেখে অরুণাভ। চুপচাপ মাথায় হাত দিয়ে বসে আছে মেয়েটা। ধীরে ধীরে সে নিচে নেমে আসে। তার সেক্রেটারি রাজেশ বলে, দাদা, এই যে উনি সুমিতা চক্রবর্তী। সেই সকাল থেকেই গেটের কাছে দাঁড়িয়ে আছেন। এক জেদ আপনার সঙ্গে একবার দেখা করবেন। অনেক বলেছি দাদা, এই সময় কোনো ভিজিটর অ্যালাউ করেন না, কিন্তু উনি কোনো কথা শোনেননি, তাই নিতান্ত বাধ্য হই আপনাকে ফোন করতে হলো দাদা। অত্যন্ত ভয়ে ভয়ে অরুণাভকে কথাগুলো বলে রাজেশ। আজ 3 বছর সে সাংসদ অরুণাভ সেনের সেক্রেটারির দায়িত্ব সামলাচ্ছে। তার সব সময়ের ছায়াসঙ্গী বর্তমান সাংসদ তথা পোড় খাওয়া রাজনৈতিক নেতা অরুণাভের মেজাজ ও রাজের সঙ্গে সে খুবই সুপরিচিত। কথায় কথায় সাংসদ অরুণাভ সেনের মেজাজ পরিবর্তিত হয়। আজ সকালের এই ঘণ্টা 2 সময় অরুণাভর একান্ত নিজস্ব ব্যক্তিগত। এই সময় সে বাড়িতে মায়ের সাথে বসে 1 কাপ চা খায়, মায়ের হাতের তৈরি জল খাবার খায়। তারপর প্রায় 1 ঘন্টা নিজের দোতলার জিমে শরীরচর্চা করে। সকাল 9টা থেকে শুরু হয়ে যায় তার ব্যস্ত শিডিউল। সব কাজ সেরে বাড়ি ফিরতে ফিরতে রাত্রি 11টা বেজে যায়। তাই বাড়ির দারোয়ান, সেক্রেটারি, পার্টির ছেলেদের সবাইকে বলা আছে এই সময়টায় কেউ যেন তাকে বিরক্ত না করে। কিন্তু ওয়ার্কআউটের মাঝে আজ হঠাৎ তার সেক্রেটারি রাজেশের ফোন আসে। ফোনে সুমিতা চক্রবর্তী নামের এক মহিলা তার সঙ্গে জরুরি দেখা করতে চায়। শুনে পুরো স্থির হয়ে যায় সে। কয়েক সেকেন্ড চোখের সামনে থেকে পুরো পৃথিবীটাই ঝাপসা হয়ে যায়। সুমিতা চক্রবর্তী, সুমি এতদিন বাদে তার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু কেন 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 আর ভাবতে পারে না অরুণাভ। ও প্রান্তে তখন রাজেশ জিজ্ঞাসা করছে, কি করব দাদা? উনি একদমই কথা শুনছেন না। গেটের বাইরে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন, হাজার অনুরোধেও যাচ্ছেন না। সিকিউরিটির লোকজনও অনেক অপমান করেছেন, তবুও উনি দাঁড়িয়ে আছেন। রাজেশের একটা কথা সাগরের ঢেউয়ের মতো আছড়ে পড়ছে অরুণাভর কানে। সুমি 1 ঘন্টা ধরে বাইরের রাস্তায় দাঁড়িয়ে আছে, সিকিউরিটির লোকজন ওকে অপমান করেছে। হঠাৎ ভীষণ রাগে ফেটে পড়ে সে। চিবিয়ে চিবিয়ে বলে, একজন মহিলা 1 ঘন্টা ধরে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে, আর তোমার এতক্ষণে জানানোর সময় হলো রাজেশ? তোমাকে আমার সেক্রেটারির পদ থেকে এবার তাড়াবো আমি। ও প্রান্তে রাজেশ ভয়ার্থ স্বরে বলছে, না না দাদা, আসলে আপনি এ সময় তো। রাজেশের ভয়ার্থ স্বর শুনে নিজের রাগটা একটু সংযত করে সে বলে, দাও, ওনাকে বাড়ির ভেতর পাঠিয়ে দাও, আর আমার ড্রয়িং রুমে নিয়ে এসে বসাও, আমি আসছি। দাদার কথা শুনে ভীষণ অবাক হয়ে যায় রাজেশ। 3 বছরেই প্রথম সকালে নিজের বাড়িতে দাদা কারোর সঙ্গে দেখা করছে। কিছু একটা ভেবে সুমিতাকে ডেকে নিয়ে বাড়ির ভেতর বসায় সে। ড্রয়িং রুমে আজ মুখোমুখি সুমিতা, অরুণাভ। রাজেশকে এই মুহূর্তে বাড়ির বাইরে পাঠিয়ে দিয়েছে অরুণাভ। অনেক দিন পর, প্রায় দীর্ঘ 7 বছর পর সুমিতার সঙ্গে তার দেখা। দুজন দুজনের দিকে নির্নিমেষে তাকিয়ে থাকে। অরুণাভ দেখে সুমি এখনো আগের মতোই সুন্দর দেখতে আছে, তবে চেহারায় একটা গাম্ভীর্যের ছাপ এসেছে, আর চোখ দুটো খুবই ক্লান্ত। চোখের তলায় কালির গাঢ় কালো ছোপ পড়ে গেছে। কলেজের সেই চঞ্চল উচ্ছল সুমি আর নেই, বরং তার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে একজন মহিলা। মাথায় এক চিলতে সিঁদুর প্রমাণ দিচ্ছে সে আজ বিবাহিতা। সুমিতাও পূর্ণ চোখে অরুণাভের দিকে তাকায়। মনে মনে ভাবে, আজকের এই অরুণাভ তার অরুণদার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আজকের ইনি এলাকার খুব সম্মানীয় ব্যক্তি, শান্তিপুরের 2 বারের সাংসদ। অনেক নাম, অনেক প্রতিপত্তি, অনেক পাওয়ার। সাংসদ অরুণাভ সেনের নামে এলাকার যত গুন্ডা মস্তান সবাই মাথা নামিয়ে নেয়। ইনি একজন সম্পূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, পার্টি অন্তঃপ্রাণ মানুষ। আজকের সংসদ অরুণাভ ও তার প্রথম ও শেষ প্রেম অরুণদা কিছুতেই এক মানুষ হতে পারে না।
আর তাই আজ সে অরুণদার কাছে আসেনি, এসেছে সাংসদ অরুণাভের কাছে তার কৃপা প্রার্থী হয়ে। সুমিতাকে দেখে নরম গলায় সে জিজ্ঞাসা করে, কেমন আছিস সুমি? আজ হঠাৎ এতদিন বাদে কি মনে করে আমার এখানে এলি? অরুণাভের প্রশ্নের উত্তরে সুমিতা বলে, আসলে আমি নিতান্ত নিরুপায় হয়ে সাংসদ অরুণাভ সেনের কাছে এসেছি একটা সাহায্যের প্রত্যাশায়। শুনেছি সাংসদ অরুণাভ সেন নাকি অনেক দুস্থ অসহায় সাহায্য প্রার্থীকে সাহায্য করেন, তাদের কখনো নিরাশ করেন না। তাই এসেছি। একটু যদি আমার আর্জিটা সহানুভূতি সহকারে দেখতেন। জানি অসময়ে এসে আপনার মূল্যবান অনেক সময় নষ্ট করেছি, তবু যদি একটু শুনতেন। সুমিতার কথা শুনে মনটা উদাস হয়ে যায় তার। মনে মনে ভাবে, ও সুমিতা আর অরুণদার কাছে আসেনি, কোনো পূর্ব পরিচয় সূত্র ধরেও আসেনি। সুমিতা চক্রবর্তী এসেছেন সাংসদ অরুণাভ সেনের কাছে সাহায্যের প্রত্যাশায়। এটা ভেবেই অভিমানের এক খণ্ড মেঘ এসে জমা হয় তার মনের মধ্যে। গলাটা একটু ছেড়ে কেজো গলায় বলে, ও সাহায্য চাই? তা বলুন ম্যাডাম, আপনার জন্য আমি কি করতে পারি? অরুণাভর কথা শুনে উদগত কান্নাটা চাপতে মুখটা নামিয়ে নেয় সুমিতা। মনে মনে ভাবে, তুমি একই রকম আছো অরুণদা, সেই রকম উদ্ধত, রুক্ষ এবং জেদি। একটু সহানুভূতির স্বরে কথা বলতেও শেখনি। জনগণকে সবসময় মিথ্যে প্রতিশ্রুতির গাদা গাদা ভাষণ দিতে দিতে তোমার অন্তরটাও ধোঁকাবাজিতে ভরে গেছে। নিতান্ত নিরুপায় বলেই তোমার কাছে এসেছি, না হলে মরে গেলেও আসতাম না। ফোনটা দ্রুত হাতে স্ক্রল করতে করতে অরুণাভ বলে, না ম্যাডাম, আপনাকে সত্যি আর সময় দেওয়া যাচ্ছে না। কি বলার আছে তাড়াতাড়ি বলুন প্লিজ, আমার আরও অনেক কাজ আছে। অরুণাভের কথাটা শুনেই খুব ক্লান্ত স্বরে সুমিতা বলে, আসলে আমার স্বামী দীপক ব্যানার্জি কলকাতার বিধাননগর পৌরসভার একজন গ্রুপ সি কর্মী ছিল। একটা আর্থিক প্রতারণার কেলেঙ্কারিতে ওর নাম জড়িয়ে পড়ে। অফিস থেকে তদন্ত হওয়ার পর দীপকের চাকরিটা চলে যায়। আজ 2 বছর ধরে বাড়িতে বেকার বসে আছে। টুকটাক যেখানেই চাকরির চেষ্টা করছে সেখান থেকেই খালি হাতে ফিরতে হচ্ছে। সব জায়গায় সাংসদ বা বিধায়কের কাছ থেকে ক্যারেক্টার সার্টিফিকেট বা রেকমেন্ডেশন লেটার চাইছে। এদিকে আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। ইএমআই দিতে না পারার জন্য কলকাতার ফ্ল্যাটটাও হাতছাড়া হয়ে গেছে। তাই বাধ্য হয়ে আমরা এখানে শান্তিপুরেই চলে এসেছি। এখন আমার বাপের বাড়িতে আমার বৃদ্ধ শাশুড়ি মা, 5 বছরের বাচ্চা মেয়ে, বেকার ছোট দেওর, নিজের মা ও ভাই আছে। আমরা খুবই কষ্টের মধ্যেই আছি। আপনি যদি কিছু সাহায্য করতেন, যদি আমার স্বামীকে কোথাও একটা কাজের ব্যবস্থা করে দিতেন, তাহলে। আসলে আমার বাড়ির সবাই, বিশেষত আমার স্বামী, ছোট দেওর ও আমার ভাই পিকলু আমাকে এখানে আসতে জোর করলো। এখানে এসে আপনার কাছে সাহায্য চাইতে বলল, তাই আমি। আর বলতে পারে না সুমিতা, ঝড় ঝড় করে কেঁদে ফেলে। সুমিতাকে কাঁদতে দেখেই সব অভিমান গলে জল হয়ে যায় অরুণাভর। এটা কিভাবে হলো, কি করে ঘটলো, নিজেই বুঝতে পারে না সে। ভেবেছিল সুমিকে বেশ কড়া কড়া কয়েকটা কথা শোনাবে, কিন্তু এটাই সত্য। আজও সুমির চোখের জল সে একদম সহ্য করতে পারে না। তাই বিচলিত হয়ে হঠাৎ সুমিতার হাত দুটো ধরে বলল, কাঁদে না সুমি, আমি দেখছি কি করা যায়। আচ্ছা, আমি তোকে এখন একটা 2 লাখ টাকার চেক দিচ্ছি, তারপর দেখছি। না না, আমার টাকা চাই না অরুণদা, তোমার কাছ থেকে আমি টাকা নিতে পারবো না। আমি বলে কাঁদতে থাকে সুমিতা। ঠিক আছে, কাঁদতে হবে না, আমাকে একটু সময় দে ভেবে দেখার। আর তোর স্বামীর একটা বায়োডাটা আমার অফিসে জমা দিয়ে যা, তারপর দেখি আমি তোর জন্য কি করতে পারি। প্রায় আধ ঘন্টা হলো অরুণাভের বাড়ি থেকে চলে গেছে সুমিতা। এই আধ ঘন্টা ধরে ড্রয়িং রুমের সোফায় আধশোয়া হয়ে শুয়ে আছে সে। রাজেশ ডেকে ডেকে 2-3 বার ফিরে গেছে, কিন্তু সে কোনো সাড়া দেয়নি। চোখ বন্ধ করে ডুব দিয়েছে ভাবনার অতীতে। সুমি, এই সুমি, শোন না একটু। কেন এত রাগ করছিস? বললাম তো সরি, আজ একটু দেরি হয়ে গেছে, তবে আর কখনো হবে না রে। অরুণদা, তোমার সব সময় একই বলি। আমি প্রায় আধ ঘন্টা ধরেই অচেনা পার্কটায় তোমার জন্য অপেক্ষা করছি, জানো। দেখো সবাই আমার দিকে কীরকমভাবে তাকাচ্ছে। ওই পাশের ছেলেগুলো তো অনেকক্ষণ ধরে উল্টোপাল্টা কথা বলছিল,
আমার কত খারাপ লাগছিল জানো। এরপর দেরি করে এলে আমি আর তোমার সাথে এত দূরে দেখা করতে আসবো না। রাগী গলায় বলে সুমিতা। সরি রে সুমি, আমি কলেজের ইউনিয়ন রুমে ছিলাম। বিভাসদা ডেকেছিল। সামনে কলেজে ইলেকশন কিনা, এখন প্রচুর কাজ করতে হবে। কলেজে ভোটের জন্য প্রচার, লিফলেট লেখা, লিফলেট বিলি। বিভাসদা বিশ্বাস করে আমার উপর অনেক দায়িত্ব দিয়েছে। পুরো ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের মোটিভেট করার দায়িত্ব আমার। তাই আমি প্রচণ্ড ব্যস্ত, অনেক মিটিং করতে হবে। এখন কিছুদিন আমি তোকে একদম সময় দিতে পারবো না রে। দেখো অরুণদা, তোমাকে আমি কয়েকটা কথা পরিষ্কার করে বলতে চাই। তোমার এই ছাত্র রাজনীতিতে এত ওতপ্রোতভাবে জড়িয়ে পড়া আমি একদম পছন্দ করছি না। কি হবে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো? তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এত ভালো হয়েছিল, কিন্তু এখন দেখো দিন দিন খারাপ হচ্ছে। ওসব রাজনীতি, ছাত্র আন্দোলন এসব ছেড়ে পড়ার দিকে মন দাও। ভবিষ্যতে চাকরি না পেলে আমার হিটলার বাবা তোমার সাথে আমার বিয়ে দেবে না। সুমিতা এক নাগাড়ে বলে চলে। তখন তোকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে নেব পাগলি। গুন্ডাগিরি করবে, গুন্ডাগিরি করবে আমার উপর, বলেই অরুণের পিঠে দুমদাম কিল বসায় সুমিতা। আহা সুমি, ছাড় লাগছে, কি যে করিস না। তারপর দুটো চকলেট আইসক্রিম নিয়ে এসে সুমিতার হাতে ধরিয়ে দেয়। তারপর বলে, দেখ সুমি, তুই আমাকে বিগত 4 বছর ধরে দেখছিস। সেই ক্লাস 11 থেকে তোর সঙ্গে আমার বন্ধুত্ব, আর আমাদের প্রেমের সম্পর্ক এই 2 বছর। তোকে আমি কোনো অন্ধকারে রাখতে চাই না, সব কথা সঠিকভাবেই বলতে চাই। ছাত্র রাজনীতি এখন আমার শিরায় উপশিরায় প্রবাহিত হচ্ছে, আমি তা কিছুতেই ছাড়তে পারবো না। আমাদের দলীয় নেতা, বর্তমানে মুখ্যমন্ত্রী বলেছেন, রাজনীতিতে এখন আমাদের মতো তরুণ রক্তের অত্যন্ত প্রয়োজন। আমরা যদি সক্রিয়ভাবে রাজনীতিতে করি, তাহলে দিন বদলাবে, সময় বদলাবে, সমাজ পাল্টাবে। সমাজে ন্যায়, নীতি, সাম্য প্রতিষ্ঠিত হবে। আমাদের পার্টির স্লোগান হলো ধনী দরিদ্র নির্বিশেষে অর্থনৈতিক সমতা, দলিত নিপীড়িত শ্রেণীর মানুষদের জীবনযাপনের মান উন্নয়ন তাদের। আহা থামো থামো অরুণদা, আমার কাছে এসব পার্টির লেকচার দিলে আমি আর কখনো তোমার সাথে দেখা করতে আসবো না। আজ পুরো 7 দিন পর দেখা করছি। কলেজে তো তোমার টিকিটাও দেখতে পাই না। অনুদির কাছ থেকে জেনেছি আগের সপ্তাহে একটা ক্লাসও তুমি করনি। আচ্ছা, আমাদের কি নিজস্ব কোনো কথাবার্তা নেই? সব সময় তোমার পার্টির লেকচার, জ্ঞান, গম্ভীর ভাষণ, সর্বহারাদের অধিকার পাইয়ে দেবার লড়াই। এসব বস্তা পচা বুলি আমার একদম ভালো লাগে না। আবার বলছি, পড়াশোনায় মন দাও। তুমি ইংরেজিতে এত ভালো, প্লিজ অনার্সটা ভালোভাবে কমপ্লিট করো। যথা আজ্ঞা ম্যাডাম, চলুন যাওয়া যাক। অরুণ, অরুণ বাবা ওঠ, এইসব অসময় ঘুমিয়ে পড়লি যে বড়। মায়ের আদুরে ডাকে ধরপড় করে উঠে বসে অরুণাভ। চোখ খুলে দেখে সামনে রাজেশ দাঁড়িয়ে আছে, আর মা সোফায় বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। খুব অপ্রতিভ হয়ে অরুণাভ, ইস, সোফায় শুয়ে এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে সে সুমিকে স্বপ্নে দেখছিল। রমা দেবীর উদ্বিগ্ন গলা শোনা যায়। বাবা অরুণ, শরীরটা ভালো আছে তো বাবা? আমাকে বল। মায়ের দিকে তাকিয়ে ক্লান্ত গলায় সে বলে, আমার কাল রাতে ঠিকঠাক ঘুম হয়নি মা, তাই আর কি, চোখ লেগে গিয়েছিল। পরে রাজেশের দিকে তাকিয়ে বলে, রাজেশ, আজকের সব মিটিং ক্যান্সেল করে দাও। আজ আমি আর অফিসে বসবো না, বাড়িতে থেকেই বিশ্রাম নেব। আর প্লিজ আমাকে ফোন করে বিরক্ত করবে না। অবাক বিস্ময়ে মাথা নেড়ে সাংসদের সব কথায় সায় দেয় রাজেশ। মনে মনে ভাবে, কাজ পাগল মানুষটার আজ কি হলো? আর সকালে দেখা করতে আসা ওই ম্যাডামই বা কে? অরুণাভর বাড়ি থেকে ক্লান্ত শরীরটা নিয়ে কোনো রকমে বাড়িতে ফিরে সুমিতা। তাকে ঘরে ঢুকতে দেখে বিছানায় শোয়া অবস্থা থেকে উঠে বসে দীপক। ঢুলু ঢুলু চোখে নেশা জড়ানো গলায় বলে, কি প্রেমিকের সাথে দেখা হলো? কি বলল সাংসদ? অরুণাভ সেন এতদিন বাদে তার প্রেমিকাকে দেখে তা জড়িয়ে ধরে 2-4টে চুমু টুমু আদর টাদর করলো, নাকি এমনি এমনি ছেড়ে দিল? দীপক, দিন দিন তোমার কথাবার্তা ভীষণ নোংরা, জঘন্য হয়ে যাচ্ছে। 1000বার তোমাকে বলেছি, উনি একজন সাংসদ, ওনার সম্বন্ধে ভদ্রভাবে কথা বলো। হ্যাঁ, ও সাংসদ বলেই তো আমার
ভাগ্যচক্র ঘুরে গেছে। আমার বউ সাংসদের প্রাক্তন প্রেমিকা, ভেবেই তো আমার সারা শরীর শিহরিত হচ্ছে। আচ্ছা, তোমার জন্যে তাহলে সাংসদ অরুণাভ সেন এখনো বিয়ে করেনি, চিরকুমারের জীবন কাটাচ্ছে? তা কতটা ঘনিষ্ঠ ছিলে তোমরা? নিয়মিত বিছানায় যেতে নিশ্চয়ই? বলে হা হা করে হাসে দীপক। ক্লান্ত শরীরটা নিয়ে মেঝেতে ধপ করে বসে পড়ে সুমিতা। কান্না ভেজা গলায় বলে, আমাকে আর কত অপমান করবে দীপক? আর কত নিচে নামবে তুমি? আমাকে যা বলছো বলো, কিন্তু ওনাকে অসম্মান করো না। উনি খারাপ লোক নন। বাহ বাহ, এখনো অনেক প্রেম বুকে জমে আছে দেখছি। এটা বেশ ভালোই হলো। ভাগ্যিস তোমার ভাই পিকলু মদের ঘোরে সেদিন বলে ফেলেছিল সাংসদ অরুণাভ সেন তোমার প্রাক্তন প্রেমিক। প্রথমে তো আমার বিশ্বাস হয়নি, আর তারপরেই তো পিকলু তোমার আর অরুণাভ সেনের ঘনিষ্ঠ ফটোগুলো আমার হাতে তুলে দেয়। তাই আমার কাজটা এখন অনেক সহজ হয়ে গেল। তুমি তো আগে আমায় কিছু বলোইনি। সোনা, এখন তুমি রোজই যাবে সাংসদের কাছে সাহায্য প্রার্থী হয়ে। সাংসদ নিশ্চয়ই তার প্রাক্তন প্রেমিকাকে ফেরাবে না। আমি বাঁচতে চাই সুমিতা, জীবনটাকে উপভোগ করতে চাই। অনেক টাকা চাই আমার, আর একটা চাকরি অবশ্যই চাই। পৌরসভাতেই কাজ করার সময় পাবলিকের কাছে অনেক ঘুষ নিয়েছিলাম। সেই সব শালা জুয়ায় উড়ে গেছে। এখন টাকা ছাড়া কুত্তার জীবন কাটাচ্ছি। এখন আবার আমার সব চাই, চাকরি চাই, হারানো সম্মান চাই, অনেক অনেক টাকা চাই। আর এসবই তুমি করাবে তোমার ওই প্রেমিককে দিয়ে। রাজনীতি করে দুই হাতে অনেক কালো টাকা কামাচ্ছে তোমার প্রেমিক। আমাদের পিছনে সামান্য কয়েক লাখ টাকা খরচ করলে ওনার কিছুই আশীর্বাদ যাবে না, উল্টে আমার অনেক সুবিধাই হবে। দরকার পড়লে এক দুরা তোর কাছে থেকে যাবে। আমি কিছু মনে করব না সোনা। আর সোজা রাস্তায় না হলে তোমাদের দুজনের ভালোবাসার ছবিগুলো তো সবসময় আমার কাছে জমা আছে, তখন সেগুলোই না হয় ব্যবহার করব। মেঝেতে বসে অসহায়ভাবে কাঁদতে থাকে সুমিতা। আর তখনই ঘরে ঢুকে তার ছোট দেওর সুদীপ সুমিতাকে দেখে বলে, কি বৌদি, সাংসদ টাকা পয়সা কিছু দিল, নাকি শুধু তোমার মুখ দেখেই খালি হাতে বিদায় করলো? দাদার অবস্থার কথা বলে টাকা চাইলে কিছু? তোমাকে তো সব শিখিয়ে পাঠালাম। ওনার কাছে কিছু আর্থিক সাহায্য চাইতে বলেছিলাম, তা বলেছ সব? চোখের জল মুছে সুমিতা বলে, উনি নিজের থেকে 2 লাখের চেক দিতে চাইছিলেন, কিন্তু আমি নিইনি। আমি দীপকের একটা চাকরির ব্যাপারেই ওনাকে বলেছি। বিছানা থেকে মাটিতে নেমে এসে সুমিতার চুলের মুঠি ধরে দীপক বলে, কি বললি? মুখ দেখেই 2 লাখের চেক দিতে চাইছিল, তাও তুই নিসনি? তাহলে মেরে ধরে তোকে ওখানে কি জন্য পাঠালাম? শুধু প্রেমিককে দেখতে? এখনই তো সময় শালা, কথার জালে ভাসিয়ে দুটো মিষ্টি কথা বলে টাকা আদায় করার, একটা চাকরি আদায় করার। একটা কাজ না হলে আমার চলবে কেন? তোদেরকে খাওয়াবো কি? এসব তুই বুঝতে পারছিস না? তুই কি চাস না আমি বাঁচি? তাহলে তোর তো সুবিধা হয়, প্রকাশ্যে ফষ্টি নষ্টি করতে পারবি। তবে তার আগে তাদের ছবিগুলো আমি মিডিয়ায় ভাইরাল করে দিয়ে যাব। তখন দেখব তোর প্রেমিকের রাজনৈতিক ক্যারিয়ার কেমন থাকে। সুদীপ বলে, বৌদি, এখন এত সতীত্ব দেখিয়ে বাঁচা যায় না। বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করো। সাংসদ অরুণাভ সেন তোমার প্রাক্তন প্রেমিক ছিল। আর এখানে এসে আমি যতদূর খোঁজ নিয়েছি, জেনেছি, শুনেছি, তাতে সবাই বলে প্রথম প্রেমে ধোকাকে সাংসদ নাকি জীবনে আর প্রেম বা বিয়ে করেননি। এমনকি আজ পর্যন্ত নারী ঘটিত কোনো কেলেঙ্কারিও শোনা যায়নি ওনার নামে। তবে তুমি যে তার ধোকাবাজ প্রেমিকা ছিলে এ কথা এলাকার কেউ জানে না, শুধু আমরা কিছুদিন আগেই জানলাম। এখন তুমি আমাদের বাস্তব পরিস্থিতিটা বোঝো। দাদার আর্থিক অবস্থা খুব খারাপ। জমানো টাকা যা ছিল তা তো অনেক আগেই জুয়া খেলে উড়িয়ে দিয়েছে। কলকাতার ফ্ল্যাটটাও নেই। সবাই মিলে এসে তোমার বাপের বাড়িতে আশ্রয় নিয়েছি। আমি টুকটাক যে কাজ করি তাতে আমার হাত খরচই ভালোভাবে মেটে না। বাড়িতে অসুস্থ মা, তোমার বাচ্চা মেয়ে, তুমি, আমরা সংসার চালাবো কিভাবে?
এখন আমাদের এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারেন একমাত্র উনি। উনি সাংসদ, ওনার প্রচুর অর্থ, প্রচুর ক্ষমতা। এখন উনি যদি তোমাকে কয়েক লাখ টাকা দিয়েও দেন, তাতে ওনার কিছু যাবে আসবে না। উনি চাইলেই আমায় একটা ভালো সরকারি চাকরিও দিতে পারেন। ওনার এক কলমের আঁচড়ে দাদার একটা চাকরি হওয়াও সম্ভব। উনি রেকমেন্ড করে দিলেই দাদা যে কোনো কোম্পানিতে চাকরি পেতে পারে। দাদার পুরনো আর্থিক প্রতারণার কেলেঙ্কারিটাও উনি ধামাচাপা দিতে পারেন। এই পরিস্থিতিতে আমার বুদ্ধি বলে ওনাকে ধরে নিজেদের আখের গুছিয়ে নেওয়া। তুমি যদি আমাদের একটু সাহায্য করো তাহলে আমাদের অবস্থা ফিরে যাবে। শুধু তোমাকে একটু কম্প্রোমাইজ করতে হবে। এই এখন যেমন মেঝেতে পড়ে কাঁদছো, শাড়ির আঁচল সরে গেছে, ঠিক এইভাবেই ওনার পায়ের কাছে বসে কাঁদবে। তাহলে দেখবে সব কাজ হয়ে যাবে। সুদীপের নোংরা ইঙ্গিতটা বুঝে তাড়াতাড়ি বুকের আঁচলটা ঠিক করে বসে সুবিতা। ক্লান্ত গলায় বলে, আজ গিয়েছিলাম, উনি বলেছেন দীপকের চাকরির একটা ব্যবস্থা করে দেবেন, প্রয়োজন পড়লে রেকমেন্ড লেটারও দেবেন। এক কথার মানুষ উনি, কথা দিলে কথা রাখেন। দীপক একটা চাকরি পেয়ে গেলেই আর আমি কোনোদিনও ওনার কাছে যাব না। এই কথা শুনেই দীপকের চোখ দুটো ধপ করে চলে ওঠে। চেঁচিয়ে বলে, যাবি না মানে? এরপর থেকে প্রতিদিনই পার্টি অফিসে যাবি, গিয়ে বসে থাকবি, সব সময় ওনার চোখের সামনে ঘুরঘুর করবি। সাংসদের কাছ থেকে যতটা সুবিধা আদায় করা যায় সবই আমি করব। আর আমার কথা না শুনলে জানিস তো আমি কি করতে পারি? সুদীপ, দরজাটা বাইরে থেকে বন্ধ করে দে। সুমিতার সঙ্গে এখন আমার অনেক পার্সোনাল কথা আছে। সুদীপ দরজাটা বন্ধ করার মুহূর্তেই হন্তদন্ত হয়ে বাড়িতে ঢোকে পিকলু। এসেই সুমিতকে বলে, কি রে দিদি, আমার চাকরির ব্যাপারে অরুণদাকে কি বলেছিস? কি বললো অরুণদা? আমাকে একটা চাকরি করে দেবে? অত্যন্ত ঘৃণা সহকারে ভাইয়ের দিকে তাকিয়ে সুমিতা বলে, না বলিনি। রেগে গিয়ে পিকলু বলে, বলিসনি মানে? তোকে অত করে বুঝিয়ে বলে দিলাম, তুই একবার বলে দিলেই তো হয়ে যেত। আমি তো সব জানি। এক সময় তোর কথাতে উঠতো বসতো অরুণদা। আচ্ছা, তুই কি নিজের ভাইয়ের ভালো চাস না? এখন আমাদের অরুণদা পাওয়ারে আছে, ওকে দিয়ে যা করাবি তাই ও করবে। আর তোর কথা অরুণদা মরে গেলেও ফেলতে পারবে না। এখনই তো সুবর্ণ সুযোগ অরুণদাকে ধরে নিজের আখেরটা গুছিয়ে নেওয়ার। তুই এটুকু বুঝতে পারিস না বোকা মেয়ে? দিদি, এই দিদি। নিজের রাজনৈতিক জীবনের জন্য সুমিতার সঙ্গে তার সম্পর্কটা কখনোই প্রকাশ্যে আনেনি অরুণাভ। যখনই সুমির সঙ্গে দেখা করার হতো তখনই শহর থেকে দূরের পার্কে দেখা করতো তারা। তারপর ফোনে কথাবার্তা হতো। বছর 3 পরে তার আর সুমির জীবনে বেশ কিছু ঘটনা ঘটেছে। এলাকার রাজনৈতিক পরিস্থিতির জন্য অনেকাংশেই দায়ী। 1 বছর পর লোকসভা নির্বাচন। বিতনুদার জন্য যান প্রাণ দিয়ে নির্বাচনের প্রচারে নেমে শেষে দাদার সঙ্গে বিভিন্ন জায়গায় জায়গায় জনসভা করছে, মিছিল মিটিং করছে। আর তখনই ঘটে ঘটনাটা। নির্বাচনী প্রচারে প্রত্যন্ত গ্রামে গিয়েছিল বিতনুদা। আসার পথে জঙ্গলের রাস্তায় গাড়িতে ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়। ব্লাস্টের ফলে বিতনুদার গাড়ি সঙ্গে সঙ্গে ছিন্ন ভিন্ন হয়ে যায়। বিতনুদার পিছনের গাড়িতে তারা পার্টির ছেলেরা ছিল। প্রবল ব্লাস্টে তাদের গাড়িটিও ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়। তারাও সবাই রাস্তায় ছিটকে পড়ে, অজ্ঞান হয়ে যায়। পরে হাসপাতালে তার জ্ঞান ফেরে। সেখানে দেখে মাতার সামনে মা দাঁড়িয়ে আছে, আর মায়ের পাশে সুমি। দুজনের চোখে জল। এদিকে গাড়ি থেকে ছিটকে পড়ার জন্য তার মাথায় প্রচণ্ড চোট লেগেছে। সবার সাথে সাথে ডান হাতটা ভেঙে গেছে। একটু সুস্থ হয়ে হাসপাতাল থেকে সে যাত্রায় বাড়ি ফিরে সে। আর বাড়ি ফিরতেই শুরু হয়ে যায় তার উপর সুমির চিৎকার চেঁচামেচি। মা ও সুমি দুজনেই তাকে বলে রাজনীতি ছেড়ে দিতে। সুমির তাকে বলতে থাকে, সব কিছুর একটা লিমিট আছে অরুণদা। হয় তুমি রাজনীতি করো, না হয় আমাকে ছেড়ে দাও। আমি আর নিতে পারছি না। সেদিন সাংসদ বিতনুদার গাড়িতে তুমি থাকলে কি হতো বলো তো? তুমি সব সময় বিতনুদার গাড়িতে ওনার সঙ্গেই থাকতে। আমার ভাগ্য ভালো যে সেদিন তুমি পিছনের গাড়িতে ছিলে। রাজনীতি মানেই গন্ডগোল, ঝগড়াঝাটি, খুনোখুনি, মারপিট অরুণদা। এটা একটা ক্ষমতায় টিকে থাকার লড়াই।
অধিকাংশ রাজনৈতিক নেতার নীতি আদর্শ বলে কিছু নেই। ক্ষমতায় টিকে থাকতে হলে এরা অনেক অর্থনৈতিক কাজও করতে পারে। তোমার আদর্শ নীতির কথা বর্তমান রাজনীতিতে ব্রাত্য, যুগের সাথে তাল মিলিয়ে চলো। এখনো এই রাজনীতির নোংরামি থেকে বের হয়ে এসো। চাকরির চেষ্টা করো। আমি একটা বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াচ্ছি, সাথে সাথে সরকারি চাকরির পরীক্ষাও দিচ্ছি। তুমি যদি ছোটখাটো কিছু একটা চাকরি করো, তাহলে ভবিষ্যতে তুমি, আমি, মাসিমা, আমাদের তিনজনের সংসার ভালোভাবে চলে যাবে। একটু বুঝতে চেষ্টা করো অরুণদা, এসব থেকে বেরিয়ে এসো। সুমিতার কথাগুলো সেদিন মোটেই ভালো লাগে না তার। বেশ রেগে গিয়ে বলেছিল, তোর যদি আমাকে ছাড়তে ইচ্ছা হয় সুমি, তো ছেড়ে চলে যা, আমি বাধা দেব না, কিন্তু রাজনীতি আমি ছাড়তে পারবো না, বরং এখন থেকে আরো গভীরভাবে করব। কি ভেবেছো আমাদের বিরোধী দলের নেতারা? সাংসদ বিতনু হালদারকে খুন করলেই আমাদের পার্টি শেষ হয়ে যাবে? লোকসভার এই সিটটাতে আমরা হেরে যাব? এটা কিছুতেই আমরা হতে দেব না। প্রয়োজনে আমি পার্টির হাইকমান্ডের সঙ্গেও কথা বলবো। বিতনুদার হত্যার সিবিআই তদন্ত চাই আমাদের। পার্টির এই দুঃসময়ে আমি কিছুতেই সরে যেতে পারবো না। আর একটা কথা ভালোভাবে মনে রাখ সুমি, আমাকে বিয়ে করে আমার সঙ্গে সংসার করতে হলে আমার এই রাজনৈতিক কর্মকাণ্ডও তোকে মেনে নিতেই হবে। এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। তোকে আমি ছোট থেকেই ভালোবাসি, আগেও অনেক বুঝিয়েছি, আর আজও পরিষ্কার স্পষ্টভাবে জানাচ্ছি, রাজনীতি আমি ছাড়তে পারবো না। যে আদর্শের জন্য লড়ছি তা ছেড়ে নিতান্ত ছাপোষা সংসারী হয়ে 10টা 4টা চাকরি আর সংসারী গাদাগুচ্ছের বাজার করে আমি বাঁচতে পারবো না। আমাকে মাফ করে দিস, আর নিজের জীবনের সিদ্ধান্তটা ঠিকভাবে নিস। তুই যা সিদ্ধান্ত নিবি তাতেই জানিস আমার পূর্ণ সমর্থন থাকবে। তার কাছে এত কড়া সত্য কথাগুলো শুনে আর দাঁড়ায়নি সুমি। মুখটা আষাঢ়ের মেঘের মতো কালো করে চলে গিয়েছিল, আর ফোনও করেনি। এদিকে একটু সুস্থ হতে সে জড়িয়ে পড়েছিল আরও বৃহত্তর কর্মকাণ্ডে। এজন্য টানা 1 মাস কলকাতায় থাকতে হয়েছিল তাকে। বিতনুদার হত্যার সিবিআই তদন্ত শুরু হয়েছিল, আর তারপরই এসেছিল এক অপ্রত্যাশিত খুশির খবর। বিতনুদার খুনের পর লোকসভার এই খালি সিটটার জন্য দলীয় হাইকমান্ড তাকে নির্বাচিত করেছে লোকসভা ভোটে দাঁড়ানোর জন্য। প্রথমবার ইলেকশনের টিকিট পেয়ে খুশির খবরটা প্রথমে সুমিতাকে দিতে চেয়েছিল সে। ফোন করে অনেক কষ্টে সুমিতাকে মানিয়ে সেই দূরের গায়ে নদীর তীরে নিয়ে গিয়েছিল সে। সুমিকে জড়িয়ে ধরে বলেছিল, আমি ইলেকশনের টিকিট পেয়েছি সুমি, এবারে লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছি। এতদিনে আমার স্বপ্ন সার্থক হতে চলেছে। সামনের কয়েকটা মাস হাড় ভাঙা খাটুনি আছে, তোর সঙ্গে একদমই দেখা করতে পারবো না। ইলেকশন মিটে গেলেই কাজ থেকে কয়েকটা দিন অবসর নেব, তারপর যাব তোর বাবার সাথে কথা বলতে। তোকে ফাইনালি আমার কাছেই নিয়ে আসতে হবে তো? বুঝি তো সবই। তুইও চাস যাতে খুব তাড়াতাড়ি আমাদের বিয়েটা হয়ে যায়। এরকম গোপনে লুকিয়ে চুরিয়ে দেখা করতে আর ভালো লাগছে না রে। তুই এই শেষবারের মতো আমাকে 6টা মাস সময় দে প্লিজ। তার কথা শুনে সুমিতা বলে, তোমাকে বিয়ে করা হয়তো আমার পক্ষে সম্ভব হবে না অরুণদা। বাবাকে আমি কি বলবো? একজন উঠতি রাজনৈতিক নেতাকে আমি বিয়ে করব? সারাদিন তুমি পার্টি পার্টি করে বেড়াচ্ছ। তোমার নিজের কি রোজগার আছে? পার্টি কি তোমাকে টাকা দেয়? ভাগ্যিস মাসিমা পেনশন পান, তাই তোমাদের মা ছেলের সংসারটি চলছে। পার্টি ছাড়া কিছু ভাবতে পারো তুমি? মাসিমার প্রতি আজ পর্যন্ত কোনো দায়িত্ব কর্তব্য পালন করেছো তুমি? মাসিমা কীভাবে সংসার চালান, তোমার মুখে খাবার তুলে দেন জানো তুমি? সকালে পার্টি অফিসে বের হও আর মাঝরাত্রে বাড়ি ফেরো, এটাই জীবন? তোমার কোনো ব্যক্তিগত জীবন আছে? আর ইলেকশনের পর কি হবে? তোমার আরও 2টো হাত পা বের হবে। যদি ইলেকশনে জিতে সাংসদ হও তাহলে 2 হাতে টাকা কামাবে, আর যদি হেরে যাও বিতনুদার মতো বিরোধী পক্ষের ছেলেরা তোমায় মেরে দেবে বা কুকুরের মতো তাড়া করবে। ভেবে দেখেছো তোমার মায়ের তখন কি হবে? যেখানে তোমার নিজেরই ভবিষ্যৎ অসুরক্ষিত, সেখানে আমাকে তুমি কি দেবে অরুণদা? আমি খুব সাধারণ মেয়ে, আমি একটু শান্তিতেই জীবনযাপন করতে চাই। এসব উটকো ঝামেলা আমার সহ্য হবে না।
তাছাড়া এই রাজনীতি জিনিসটি আমি প্রথম থেকে পছন্দ করি না। আমি তোমাকে অনেক বুঝিয়েছি রাজনীতি থেকে সরে আসতে, কিন্তু তুমি বিন্দুমাত্র আমার কথা শোনোনি। তোমার কাছে আমার কোনো গুরুত্বই নেই। সব সময় লোক জানাজানির ভয় তুমি আমাদের সম্পর্কটা পর্যন্ত গোপন রেখেছ। তাই আমার মনে হয় এবার আমাদের আলাদা হওয়ার সময় এসেছে। বাবা আমার সম্বন্ধ ঠিক করেছেন। ছেলেটির নাম দীপক ব্যানার্জি, বিধাননগর পুরসভার কর্মচারী, 2 ভাই, মা আছেন। ওদের কলকাতায় নিজস্ব ফ্ল্যাট আছে। আমিও ভাবছি ওখানেই বিয়ে করে তোমার কাছ থেকে দূরে চলে যাব। তুমি এখানে শান্তিপুরে বসে মনের সুখে রাজনীতি, গুন্ডামি, খুনোখুনি যা কিছু পারো করো। আমি আর বাধা দিতে আসবো না, দেখতেও আসবো না। একদম না। বেশি বাড়াবাড়ি করবি না সুমি। খুনোখুনি যদি করতেই হয় তো তোকে দিয়ে শুরু করব, মনে রাখিস। ইলেকশন পর্যন্ত অপেক্ষা করে যা, তারপর আমি দেখছি কি করা যায়। সেদিন দুজনের ওই কথাই হয়েছিল। সুমির উপরে অগাধ বিশ্বাস ছিল, ভরসা ছিল অরুণাভর। ভেবেছিল সুমি মুখে যাই বলুক কখনো তাকে ছেড়ে দূরে কোথাও যেতে পারবে না বা অন্য কাউকে বিয়ে করতে পারবে না। তাই নিশ্চিন্ত হয়ে ইলেকশনের কাজে পুরোপুরি ডুবে গিয়েছিল। এখানে ওখানে জনসভা, জনসংযোগ, নির্বাচনী প্রচার, মিছিল, মিটিং, হাইকমান্ডের সঙ্গে ঘন ঘন বৈঠক, অন্যান্য হেভিওয়েট প্রার্থী, সিনেমার নায়ক নায়িকাদের সঙ্গে জনসভায় ভোটের প্রচার, সব সামলাতে সামলাতে হিমশিম খাচ্ছিল সে। সুমির সঙ্গে কথাবার্তা প্রায় হতো না। ভোটের 1 মাস আগে এলাকার প্রত্যেকটি বাড়িতে নির্বাচনী প্রচার সারতে গিয়ে সুমিদের বাড়িতে প্যান্ডেল দেখে অবাক হয়ে যায় সে। পার্টির একটা ছেলেকে জিজ্ঞাসা করে জানতে পারে এ বাড়ির মেয়ে সুমিতা চক্রবর্তীর বিবাহের অনুষ্ঠান আছে। শুনেই মাথাটা ঘুরে যায়, গলাটা শুকিয়ে কাঠ হয়ে যায় তার। তড়িঘড়ি বাড়ি ফিরে আসে। তারপর সুমির ফোনে পাগলের মতো ফোন লাগায়, কিন্তু সুমির ফোন বন্ধ। অগত্যা সন্ধ্যাবেলা পার্টির একটা ছেলেকে দিয়ে সুমির ভাই পিকলুকে বাড়িতে ডেকে আনে। তার কাছ থেকে সুমির বিয়ের সব খবর খুঁটিয়ে জেনে নিয়ে বলে, কাল দুপুর 2টো নাগাদ তোমার দিদিকে কলেজের পিছনে গেটে দাঁড়াতে বলবে, আর বলে দেবে এটা আমার আদেশ, না হলে তোমার দিদির বিয়ের অনুষ্ঠান পুরো ভেঙে দেব। আর এই কথাটা কাউকে বলবে না। যদি কেউ জানতে পারে তাহলে জানোই তো কি হবে। এলাকার সবাই এখন আমার মুঠোয়, যা বললাম সেই মতো কাজ করবে। পরদিন 2টো নাগাদ একটা কালো স্করপিও নিয়ে দাঁড়িয়েছিল সে। একটা হলুদ সালোয়ার পরে সুমি এসে চুপচাপ তার গাড়িতে বসে। দ্রুত গতিতে ড্রাইভার করে এলাকা ছাড়ে অরুণাভ। নিজেদের প্রিয় নদীর কাছে এসে গাড়ি থামায়। দুজনে আজ বড্ড নিশ্চুপ, চুপচাপ নিজেদের মনের ঝড় সামলাচ্ছে। গলা ছেড়ে অরুণাভ বলে, সত্যিই নাকি সুমি, তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস, বিয়ে করছিস? মুহূর্তে গর্জে ওঠে সুমিতা। 2 হাতে অরুণাভর কলারটা টেনে এনে বলে, এত নিচে নেমে গেছো তুমি? আমার ভাইকে শাসিয়েছ, গুন্ডা লাগিয়ে বিয়ে ভেঙে দেওয়ার কথা বলেছ, আমার পরিবারের সম্মান নষ্ট করে দেওয়ার কথা পিকলুকে বলেছ। এখনই এমনি, আবার ইলেকশনে জিতলে কি হবে? এলাকায় তোলা আদায় করে পকেট ভরাবে? আর কত নিচে নামবে অরুণদা। তোমাকে এখন আমি ঘৃণা করতে আরম্ভ করেছি। তোমার এই বস্তা পচা বুলি আর মনোরঞ্জনকারী কথাবার্তা জনসভায় বললে হাততালি পাবে, কিন্তু আমার কাছে কিছুই পাবে না। তোমাকে জানিয়ে রাখি, সত্যি আগামীকাল আমার বিয়ে। তোমার যদি ক্ষমতা থাকে তো আটকে দেখাও, তবে কোনো রকম গুন্ডামি করলে আমার সম্মানে বিন্দুমাত্র আঁচলে তুমি আমার মরা মুখ দেখতে পাবে অরুণদা। চুপচাপ সুমিতার পায়ের কাছে বসে পড়ে অরুণাভ। কান্না ভেজা গলায় বলে, প্লিজ আমায় ছেড়ে যাস না সুমি, তোকে আমি বড্ড ভালোবাসি। তোকে ছাড়া বাঁচব কিভাবে? রাজনীতি ছাড়তে পারবে আমার জন্য? এসব নোংরা গুন্ডা লোকেদের সংস্পর্শ ছাড়তে পারবে? পারবে আমাকে নিয়ে দূরে কোথাও গিয়ে ঘর বাঁধতে? আর তখনই অরুণাভর ফোনটা বেঁচে ওঠে। ফোন রিসিভ করতে ও প্রান্ত থেকে ঝাঁঝালো গলায় পার্টির এক বড় নেতা ধমকে ওঠেন, হোয়াট ইজ দিস অরুণাভ? সিকিউরিটির লোকজনকে সব ছেড়ে দিয়ে গুরুত্বপূর্ণ মিটিং ক্যান্সেল করে দিয়ে নদীর ধারে প্রেমিকাকে নিয়ে প্রেম করে বেড়াচ্ছে। তোমাকে তো এত ইরেসপন্সিবল বলে জানতাম না। আর সিকিউরিটির লোকজনকে ছেড়েছো কেন?
জানো না, বিপক্ষ দলের নেতা নেত্রীরা সব ক্ষেপে আছে। তোমাদের ওখানে সিটটা খুব স্পর্শকাতর, সেজন্য তোমার পিছনে পার্টি 24 ঘন্টা সিকিউরিটি দিয়েছে। 1 বছর আগে বিতনুদা মার্ডার হলো, আর তুমি সিকিউরিটি ছাড়া ঘোরাফেরা করছো। ওরা পুরো তককে তককে আছে, তোমাকে বাগে পেলেই শ্যুট করে দেবে, বুঝতে পারছো? আর এ সময় প্রেম করছো। বিরোধী দলের লোকজন জানতে পারলে তোমার নামে এলাকায় অপপ্রচার চালাবে। এখন পার্সোনাল সম্পর্ক সব গোপন রাখো, সবার সামনে নিজের পরিষ্কার ইমেজ তুলে ধরো, বুঝতে পারলে? এখন এসব মেয়েদের চক্কর ছাড়ো, একবার সাংসদ হও। অমন কত মেয়ে বিছানায় হুমড়ি খেয়ে পড়ার চেষ্টা করবে। কিছুদিন কন্ট্রোলে থাকো ইয়ং ম্যান, তারপর দেখবে। বলেই হাসতে থাকে নেতাবাবু। ঘৃণায় তখন সুমিতার মুখটা লাল হয়ে গেছে। সে বলে, বাহ বাহ, এই তোমাদের রাজনৈতিক দলের আদর্শ। যাক, এই আদর্শে অনুপ্রাণিত হয়ে তুমিও খুব তাড়াতাড়ি উপরে উঠছো দেখছি। তোমাকে ইলেকশনের জন্য আগাম অভিনন্দন। আর দাঁড়িয়ে থেকো না, আমার জন্য আবার তোমার চরিত্রে না কালি পড়ে। তুমি আবার তো এখন পাবলিক ফিগার। তবে আজ আমি বুঝলাম আমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছি অরুণদা। ভালো থেকো তুমি। এগুলোই সমীর শেষ কথা ছিল। তারপর তাকে কলেজের গেটে শেষবারের মতো নামিয়ে দিয়েছিল অরুণাভ। চোখ মুছতে মুছতে চলে গিয়েছিল সুমিতাও। সেও ফিরেছিল চোখ লাল করে। সুমি চলে যেতেই বুকের ভেতরটা পুরো ফাঁকা হয়ে যায় তার। কোনো কাজে মন লাগে না, পুরো পৃথিবীটা অর্থহীন হয়ে যায়। এসব ভোট প্রচার জনসভা সব বিষ লাগতে আরম্ভ করে, কিন্তু জীবন তো থেমে থাকে না। সামনে ভোট যোগ্য, তাই নিজের ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে চলে সে। এভাবে সময় পেরিয়ে যায়। ইলেকশনের রেজাল্ট বেরোলে দেখা যায় সে ভোটে জয়লাভ করেছে। এলাকায় খুশির হাওয়া, কিন্তু সে পুরো চুপচাপ হয়ে গেছে। তারপর আরও গভীরভাবে পার্টির অন্দরে ঢুকে গেছে অরুণাভ। এখন পার্টির সে একজন গুরুত্বপূর্ণ নেতা এবং এলাকার দুবারের সাংসদ। তার হাত ধরে এলাকায় অনেক উন্নয়নমূলক কাজকর্ম হয়েছে। বিভিন্ন সমাজ সেবার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সে। এলাকার বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার পেছনে তার বড় ভূমিকা আছে। বিভিন্ন অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম, পথশিশুদের সংগঠন, বিভিন্ন দরিদ্র সাহায্য প্রার্থীদের, দুস্থদের, গরিব মেধাবী ছাত্রছাত্রীদের সে অকাতরে সাহায্য করে। দীর্ঘদিন অত্যন্ত সুনামের সঙ্গে সে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে। আজ হঠাৎ প্রায় 7 বছর পর সুমি এলো তার কাছে সাহায্য প্রার্থী হয়ে। তাও নিজের জন্য নয়, নিজের স্বামীর জন্য কোনো কাজ চাইতে। সেদিন কি যেন বলেছিল সুমি, ঠিক ভালোভাবে শোনেনি সে। এতদিন বাদে সুমিকে দেখে তার কান্না দেখে পুরো বিচলিত হয়ে গিয়েছিল। এখন বাড়িতে বসে ঠান্ডা মাথায় সব আবেগ বিসর্জন দিয়ে বুদ্ধি দিয়ে পুরো বিষয়টা সে চিন্তা করে। সুমিকে সে যতটা জানে, সুমি খুব দৃঢ় চরিত্রের মেয়ে। তার মুখের উপর অপ্রিয় কিছু বলতে বা করতে সে কখনো ভয় পায়নি। অত্যন্ত জেদি একজন মেয়ে, সব সময় নিজের সিদ্ধান্তেই অনড় থাকতো। আর এই কারণেই তো নিজেই সিদ্ধান্ত নিয়ে তাকে ছেড়ে দিয়ে বিয়ে করে এখান থেকে চলে গেল। রাজনীতি নাকি সুমিতা, এই দুইয়ের মধ্যে পছন্দ নির্বাচিত করার দায়িত্বে সেও তো পুরোপুরি ব্যর্থ ছিল। রাজনীতি ছেড়েই সুমিতার হাত ধরতে পারেনি। তাই তাদের এতদিনের প্রেমের সম্পর্কটা ভুলে গিয়ে নতুন জীবনের পথে এগিয়ে গিয়েছিল সুমি। সেই মেয়েটার আজ কি হলো? আজ সুমিকে দেখে তার মনে হলো যেন ঝড়ে নুয়ে পড়া কোনো গাছ, খুব ক্লান্ত, অবসন্ন। কথা বলতে বলতে বারবার কেঁদে ফেলছিল। চোখের দৃষ্টি সব সময় নিচু ছিল। তাহলে সুমি কি খুব কষ্টে আছে? শুধু কি আর্থিক কষ্ট নাকি অন্য কিছু? বিবাহিত জীবনে কি সুখী নয়? কি যেন বলছিল স্বামীর সম্বন্ধে। ভাবনার অতলে তলিয়ে যায় অরুণাভ। মনে মনে অরুণাভ ভাবে, না, সুমির ব্যাপারে ঠিকভাবে সব খোঁজখবর নিতে হবে। সুমির সমস্যাটা ঠিক কী, আর কেনই বা এতদিন বাদে শান্তিপুরে ফিরে এসেছে তারা। এসব কথা চিন্তা করেই নিজের খুব আস্থাভাজন বিশ্বস্ত ছেলে রমেনকে ফোন করে ডাকে অরুণাভ। বিভিন্ন রকম গোপনীয় কাজ খুব সঙ্গোপনে দক্ষতার সাথে পালন করে রমেন। এজন্য রমেনকে খুব ভালোবাসে সে।
রমেন আসার পর তাকে সোজা নিজের বেডরুমে নিয়ে আসে অরুণাভ। সেখানে সুমিতার কথাগুলো সব খুলে বলে। তারপর রমেনকে বলে, রমেন, আমি 7 দিনের মধ্যে সুমিতা, ওর স্বামী দীপক ব্যানার্জি, ওর দেওর, ভাই পিকলু সবার সম্বন্ধে পূর্ণাঙ্গ তথ্য চাই। ওদের বর্তমান অবস্থা, সুমি, ওর মেয়ে, সবার সম্বন্ধে সব কিছু জানতে চাই। আর এসব যেন খুব গোপনে করা হয়। বুঝতেই পারছিস, সুমি আমার জীবনের সব। কোথাও কোনোভাবেই যেন ওর নাম না জড়ানো হয়। অরুণদার কথা শুনে রমেন চমকে উঠে বলে, দাদা, তুমি এজন্যই সারা জীবন বিয়ে করলে না? সুমিতাদি আমাদের চক্রবর্তী পাড়ার মেয়ে। আমরা কেউ এতদিন এসব কথা জানতাম না। ম্লান হেসে অরুণাভ বলে, আর এখনো যেন কেউ কিছু জানতে না পারে রমেন। সব কিছু খুব গোপনেই করবি। সুমি খুব কাজ ছিল, তোকে ভরসা করে এ কাজের দায়িত্ব দিচ্ছি। রমেন চলে যাওয়ার পর পুরনো ছবিগুলো নেড়েচেড়ে ডায়েরির মধ্যে বন্ধ করে আবার লকারের মধ্যে রেখে দেয় অরুণাভ। 5 দিনের মাথায় রমেন সুমিতার পরিবারের সব তথ্য নিয়ে চলে আসে। এসেই বলে, দাদা, সুমিতাদির ভাই পিকলুর কাছ থেকে কায়দা করে সব কিছু জেনে এসেছি। সুমিতাদির স্বামী দীপক ব্যানার্জি একজন অত্যন্ত অসভ্য লোক। বিধাননগর পৌরসভার সিভিল ইঞ্জিনিয়ার ছিল। সেখানে কাজ করতে করতে প্রচুর ঘুষ নিত। পরে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে ওদের ফ্ল্যাটে রেড করে। সেখান থেকে অনেক কালো টাকা, সোনার গয়না উদ্ধার হয়। পরে পৌরসভার বিভাগীয় তদন্তে দীপক বাবু দোষী প্রমাণিত হয়। ওর চাকরিটা চলে যায়। আর আর্থিক তছরূপ প্রমাণিত হওয়ার পর 2 বছরের জেল হয় দীপক বাবুর। জেল থেকে ফেরার পর থেকেই বাড়িতে বসে আছে। তাছাড়া দীপক বাবু নিয়মিত জুয়া খেলে এবং অত্যন্ত মদ্যপ। বাজারে প্রচুর ধার দেনা আছে। সুমিতাদি গয়না বিক্রি করে অনেক ধার দেনা শোধ করেছে। ব্যাংকে ইএমআই দিতে না পারার জন্য ফ্ল্যাটটাও হাতছাড়া হয়ে যায় ওদের। ওদিকে জেল ফেরত আসামি বলে দীপকবাবু কোথাও কাজ পায় না। তাই ওরা বাধ্য হয়ে এখানে শান্তিপুরে সুমিতাদির বাপের বাড়িতে চলে এসেছে। এখানে এসেও দীপকবাবু কিছু কাজ করে না। সারাদিন বাড়িতে বসে মদ খায় আর গালিগালাজ করে। দীপকবাবুর ভাই সুদীপবাবুর চরিত্র তার দাদার মতো। সে কলকাতার একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করে। ঠাকুরপুকুরে তার এক প্রেমিকা আছে। কেমিক্যাল ফ্যাক্টরিতে বেতন কম, তাই সে লোককে ঠকিয়ে ছোটোখাটো জালিয়াতির কাজ কারবার করে। সে প্রায় এখানে আসে। সুমিতাদি ওদের পাশের সৃজা কাকিমাদের বাড়ির নিচের একটা ঘরে সকাল থেকে রাত পর্যন্ত টিউশন পড়ায়। 5 বছরের মেয়ে কথাগুলিকে শান্তিপুর মডার্ন স্কুলে ভর্তি করে দিয়েছে। সুমিতাদির শাশুড়ির বয়সের ভারে নুজু এক বৃদ্ধা, তার উপর বদ্ধ কালা। সুমিতাদির মা ওর মেয়েকে দেখাশোনা করে। উনি যা পেনশন পান তা দিয়ে সুমিতাদির টিউশনির টাকা দিয়ে বর্তমানে ওদের সংসার চলে। সুমিতাদির ভাই পিকলু অত্যন্ত বাজে একজন ছেলে। আমি অবশ্য অনেকদিন ধরে জানি এলাকার ছেলেদের সঙ্গে নিয়মিত পিকলু গাঁজা খায় ও তাস খেলা। কাজ কারবার কিছুই করে না। ওকে ধরে 2-1 বার আমি চড়থাপ্পড় দিয়েছি। আর দাদা, কি হলো রমেন, থামলি কেন? যা জেনেছিস সব খুলে বল। শুকনো একটা ঢোক গিলে রমেন বলে, সুমিতাদি খুব কষ্টে আছে দাদা। মদের ঘোরে পিকলুটা বলছিল সুমিতাদিকে ওর স্বামী দীপকবাবু প্রচণ্ড মারধর করে, নোংরা নোংরা কথা বলে, খুবই অত্যাচার করে। আর সুমিতাদির সব কিছু মুখ বুজে সহ্য করে। অত্যন্ত রাগে মাথাটা গরম হয়েছে অরুণাভর। টেবিল থেকে কাচের গ্লাসটি তুলে জোরে আছড়ে ভেঙে দেয়। 2 হাত দিয়ে মাথার চুল খামচে ধরে বিড়বিড় করে, আমি কখনো সুমির পায়ে একটা কাঁটাও ফুটতে দিইনি রমেন। ওর কাছ থেকে নিজেকে আড়ালে রাখলেও সবসময় ওর খেয়াল রাখতাম আমি। যা খেতে ভালোবাসতো, যা পড়তে ভালোবাসতো, সব গোপনে হাতে ধরিয়ে দিতাম। বিরোধী দল, বাইরের লোক, পার্টির ছেলেরা যাতে কেউ সুমিকে টার্গেট বানাতে না পারে, কোনো অপমান করতে না পারে, সেজন্য আমারও সুমির সম্পর্কটা সবসময় গোপন করে রাখতাম। ভেবেছিলাম একেবারে সুমিকে বিয়ে করেই সব কিছু সবাইকে জানাবো, কিন্তু শুধুমাত্র নিজের জেদে সুমি আমার কাছ থেকে দূরে সরে গেল। বিস্ময়ে অবাক হয়ে সাংসদ অরুণাভ সেনকে দেখতে থাকে রমেন।
এতদিন ধরে দাদাকে চেনে সে, কিন্তু কখনো এমন অবস্থায় দেখেনি। দাদার মনের গোপন খবর পেয়ে হতবাক হয়ে যায় সে। এত কষ্ট লুকিয়ে রেখে মানুষটা রোজই হাজার হাজার লোকের অভাব অভিযোগ শুনছে। তারপর মাথা নিচু করে বলে, দাদা, আরও গুরুত্বপূর্ণ কিছু বলার আছে তোমাকে। জিজ্ঞাসু দৃষ্টিতে রমেনের দিকে তাকায় সে। রমেন বলে, পিকলুটা বলছিল ওদের দুঃখ কষ্টের দিন শেষ হতে চলেছে, কারণ সুমিতাদি যে তোমার প্রাক্তন প্রেমিকা সে কথা এখনও ওর জামাইবাবু দীপকবাবু জেনে গেছে। তাই দীপকবাবু মেরে ধরে ওর দিদিকে অরুণদার কাছে পাঠিয়েছে ওদের চাকরির তদবির করার জন্য। সুমিতাদি বললেই নাকি সাংসদ ওদের চাকরি করে দেবে, আর চাকরি পেলেই নাকি পিকলু ওর বন্ধুদের মদের পার্টি দেবে। তাড়াতাড়ি ওরা বড়লোক হয়ে যাবে। রমেনের কথাগুলো শুনে কপালে গভীর চিন্তার ভাঁজ ফুটে ওঠে অরুণাভর। খুব সহজেই দীপককে স্বার্থপর চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে। পরক্ষণেই ভেসে ওঠে সুমির ক্লান্ত মুখটা। রমেন বলে, এখন কি করব দাদা? পিকলু তো নেশার ঘরে বলতে আরম্ভ করেছে সুমিতাদির সঙ্গে তোমার গোপন সম্পর্কের কথা। সুমিতাদির সঙ্গে তোলা তোমার অন্তরঙ্গ মুহূর্তের কতগুলো ছবিও নাকি আছে ওদের কাছে। এবার দীপকবাবু যদি এসব কথা বলতে আরম্ভ করে তাহলে তোমার পরিষ্কার ব্যক্তিত্বে কালির দাগ পড়ে যাবে দাদা। তারপর তোমাদের ছবিগুলো যদি বাজারে ছড়িয়ে পড়ে তাহলে বিরোধী পার্টি মিডিয়া এটা লুফে নেবে। এছাড়াও সুমিতাদি এখনও বিবাহিতা, সন্তানের মা। এলাকায় এসব খবর উঠলে তোমার ভাবমূর্তি বিনষ্ট হবে দাদা। আর ওরা স্বার্থের জন্য, টাকার জন্য সব কিছু করতে পারে। অন্য সময় হলে এগুলো আমি হ্যান্ডেল করে নিতাম, কিন্তু এখানে তো সুমিতাদির নাম জড়িত, তাই না? রমেনের কথাটা শুনে পোড় খাওয়া রাজনৈতিক নেতা অরুণাভর কপালে চিন্তার ভাঁজ পড়ে। বলে, আমাকে একটু গভীরভাবে ভাবতে দে রমেন। তবে যা করতে হবে তা সুমিকে আড়াল করেই করতে হবে। আর কোনো অবস্থাতেই ওর আমার পুরনো সম্পর্কটা প্রকাশ্যে আনা চলবে না। এতে আমার ও সুমি দুজনেরই ক্ষতি হয়ে যাবে। আমি আগেও সুমিকে মনের মধ্যে গোপনেই রাখতাম, এখনও তাই রাখব। কোনো অবস্থাতেই পাবলিক মিডিয়া, সাংবাদিক কারো কাছেই ও সাংসদের প্রাক্তন প্রেমিকা এই পরিচয়টা বাইরে আসতে দেব না। এমনিতেই মিডিয়া আমার বিয়ে না করা নিয়ে প্রশ্নে প্রশ্নে পাগল করে দেয়। এখন সুমির খবর কানে গেলে মিডিয়া মুখরোচক খবর তৈরি করে বাজারে ছাড়বে। সুমিকে ঘরের বাইরে বের হতে দেবে না। এতে একদিকে যেমন আমার রাজনৈতিক ইমেজ ক্ষতিগ্রস্ত হবে, তেমনি সুমিও সবার কাছে ছোট হয়ে যাবে। তুই এক কাজ কর রমেন, পিকলুর মুখটা শুধু বন্ধ কর, বাকি আমি দেখছি। আশা করি সুমি আবার খুব তাড়াতাড়ি আবার আমার কাছে আসবে। দিন দিনেক পর সুমিতা আবার সকালবেলা অরুণাভর কাছে আসে। এবার রাজেশকে আগের থেকে বলা ছিল। সুমিতা আসার পর তাকে ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে রাজেশ চলে যায়। অরুণাভ ড্রয়িং রুমে এসে ভরাট গলায় বলে, এখানে বসো সুমি, আজ একসঙ্গে ব্রেকফাস্ট করব। সুমিতা ইতস্তত করে বলে, না অরুণদা, আমি শুধু জানতে এসেছিলাম দীপকের ব্যাপারে কি ভাবলে, ওকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবে কি না। সুমির কোনো কথা কানের মধ্যে না তুলে বাড়ির রান্নার মাসিকে দুজনের ব্রেকফাস্ট দিতে বলে চেয়ারটা টেনে সুমির সামনে বসে পড়ে অরুণাভ। সুমির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, আগে বল কেমন আছিস, সংসার করছিস কেমন, আর তোর স্বামী ভদ্রলোকটাই বা কেমন, সুখে আছিস নিশ্চয়ই? চোখের জল গোপন করে সুমিতা বলে, দীপক এমনিতে ভালো মানুষ, তখন ওই টাকার প্রলোভনে পড়ে আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে। আর ওর চাকরিটা চলে যেতেই আমাদের অর্থনৈতিক সমস্যা শুরু হয়। আমার বর্তমান সমস্যা এটাই। না হলে দীপক আমাকে খুব ভালোবাসে আর আমি ওকে খুব ভালোবাসি, তাই তো ওর চাকরির ব্যাপারে কথা বলতেই তোমার কাছে এসেছি। তারপর একটু হেসে বলে, তুমি আমাকে সাহায্য করবে না অরুণদা, নাকি পুরনো কথা মনে করে আমার উপর প্রতিশোধ নেবে? দীপকের একটা চাকরির ভীষণ প্রয়োজন অরুণদা, প্লিজ একটু কোথাও ওকে রেকমেন্ড করে দাও। সুমির ফোলা দু চোখের দিকে তাকিয়ে অরুণাভ বলে, আমি যদি দীপককে কোথাও চাকরির রেকমেন্ড করে দিই তাহলে তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে, দীপক একদম ঠিক হয়ে যাবে।
প্রতিদিন মাতাল হয়ে এসে তোকে মারধর করবে না? তোকে নোংরা গালিগালাজ করবে না? তোর আমার পুরনো ছবিগুলো দেখিয়ে তোকে বারবার ব্ল্যাকমেল করবে না? আর তোকে মাঝে দাঁড় করিয়ে রেখে আমাদের ব্ল্যাকমেল করবে না? এগুলো কি কিছুই করবে না? তোর মাতাল, জুয়ারি, ঘুষখোর, জেল ফেরত স্বামী পুরো ভালো হয়ে যাবে? আর বারবার কত লোকের চাকরি রুমেদারি করতে তুই আমার কাছে আসবি শুনি? তোর স্বামী দীপকের চাকরি, দেওর সুদীপের চাকরি এবং তোর ভাই পিকলুর চাকরি চাই। এসব কথাগুলো কি তুই আমাকে ধাপে ধাপে বলতিস? তোর চালবাজ স্বামী তোর আমার পুরনো ছবিগুলো হাতে রেখে তোকে জোর করে বারবার আমার কাছে পাঠিয়ে ব্ল্যাকমেল করতে চাইছে। আর তুই আমার কাছে এসে তোর সঙ্গে তোর স্বামীর মিথ্যা ভালোবাসার গল্প শোনাচ্ছিস। বাহ সুমি, বাহ! ওদের সঙ্গে থাকতে থাকতে তোর ভীষণ অধঃপতন হয়েছে তো। সত্যি কথাগুলো সত্যভাবে বলতে পারিস না আমার কাছে? অরুণাভর কথাগুলো শুনে পুরো কেঁপে ওঠে সুমিতা। দুই হাতে মুখ ঢেকে কাঁদতে থাকে। সুমিতার খোলা পিঠে মারের কালশিটে পড়া দাগগুলো দেখে ভেতর থেকে শক্ত হয়েছে অরুণাভ। কাঁদতে কাঁদতে সুমিতা বলে, এসব কথা তুমি কিভাবে জানলে অরুণদা? আমি কিভাবে তোমাকে এসব বলতাম? প্লিজ অরুণদা, তুমি দীপকের একটা কোথাও কাজের ব্যবস্থা করে দাও। না হলেও তোমার আমার ছবিগুলো কোনো মিডিয়ার কাছে বেচে দেবে। টাকার জন্য এখনো সব পারে অরুণদা, আর সেজন্যই আমি তোমার কাছে বারবার আসতে বাধ্য হচ্ছি। নিজের জন্য আমি ভাবছি না অরুণদা। আমি অতীতে যে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম আজ তার ফল ভোগ করছি। আমার কষ্ট যন্ত্রণা পাওয়াই উচিত। আমার সব কষ্ট আমি সহ্য করে নেব। কিন্তু তুমি বিশ্বাস করো অরুণদা, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। আমি চাই না তোমার রাজনৈতিক জীবনে কোনো কালি পড়ুক। তুমি দুইবারের সাংসদ, পরবর্তী ভোটেও তোমার টিকিট পাকা। তোমার কালিমা মুক্ত সুদীর্ঘ রাজনৈতিক জীবন। তুমি এলাকার জনপ্রিয় জনদরদি নেতা। আমি কখনোই চাইব না 10 বছর আগের পুরনো ঘটনা তুলে এনে মিডিয়া কোনো অপপ্রচার চালাক, বিরোধীরা তোমার চরিত্রে কাদা লেপুক। দীপক আর সুদীপ দুই ভাই ভীষণ ধূর্ত, ওরা তোমার ক্ষতি করে দেবে। তাই আমি তোমাকে অনুরোধ করছি, তাকে শেষ করতে না দিয়ে অরুণাভ বলে, দেখ সুমি, তোর একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি, তুই তোর এই বৈবাহিক সম্পর্কটা থেকে বেরিয়ে আয়। কতদিন আর মার খেয়ে খেয়ে বেঁচে থাকবি? তুই তো এমন ছিলি না। তোকে যতটা সাহায্য করা যায় আমি আড়াল থেকে করব। তুই যা বলবি তাই শুনবো, তবে শুধু তোর ও তোর মেয়ের জন্য, কোনো জেল ফেরত আসামির জন্য নয়। তোর স্বামী দীপক, দেওর সুদীপ ও ভাই পিকলু স্বার্থপরের মতো খুব জঘন্য খেলায় নেমেছে। ওদের আমি ঠিক হ্যান্ডেল করে নেব। মাঝ থেকে তুই তোর মেয়েকে নিয়ে সরে যা। জীবনে ভালোভাবে বাঁচ, মেয়েকে নিজের মতো করে মানুষ করে তোল। আমি কোথায় যাব অরুণদা? আমার যে কেউ নেই, একটা চাকরি বাকরি কিছু নেই, সঙ্গে অশক্ত বৃদ্ধা শাশুড়ি, বাচ্চা মেয়ে। কীভাবে দীপককে ছাড়ব? এটাই এখন আমার জীবন। আমাকে এখানেই মরতে হবে। খুব অহংকার করে তোমার কাছ থেকে সরে গিয়েছিলাম। স্বামী, সংসার, ঘর সব কিছু মনের মতো করে সাজিয়ে তোমাকে দেখিয়ে দেব ভেবেছিলাম। মাঝখান থেকে কি হয়ে গেল দেখো। না পারলাম তোমাকে সুখী করতে, না নিজে সুখী হলাম। এখন তো আবার দিন দিন আমি তোমার সামনে এসে তোমার গভীর দুঃখের কারণ হয়ে উঠছি। অরুণাভ বলে, তুই তো সব ভার আমার উপর ছেড়ে দে সুমি, আমি সব ঠিক করে দেব। না না, তা হয় না অরুণদা। আমি তোমার জীবনে আর ফিরতে পারবো না। যেসব দিন পেরিয়ে গেছে তার ফিরে আসবে না। আমি তোকে বিয়ের কথা বলতে চাইনি সুমি। আমি চাই তুই আমার চোখের আড়ালে চলে যা। তোকে এরকম অসহায়ভাবে দেখতে আমার খুব কষ্ট হচ্ছে। তোর চোখ ফোলা, গোটা গায়ে মারের কালশিটে দাগ আমি আর সহ্য করতে পারছি না। বলেছিলাম না তোর জন্য খুনোখুনিও করতে পারি। এবার হয়তো সত্যি সত্যি খুনোখুনি করে ফেলবো। সেজন্যই বলছি, তুই চলে যা আমার চোখের সামনে থেকে। দার্জিলিংয়ে আমার এক পরিচিত বন্ধু একটা ওষুধের ফ্যাক্টরি খুলেছে। ওখানে বিভিন্ন ডিপার্টমেন্টে লোক নিয়োগ হচ্ছে। আমি আমার বন্ধুকে বলে দেব, তুই তোর মেয়ে, শাশুড়ি ওদের নিয়ে ওখানে চলে যা। ওখানে অফিসের কোয়ার্টার পাবি। ওখানে গিয়ে নিজের জীবনটা আবার ভালোভাবে শুরু কর। আমার লোক তোকে পৌঁছে দিয়ে আসবে।
আমার প্রাইভেট নাম্বার তোকে দিচ্ছি, যদি কোনো দিন এতটুকুও ভালোবেসে থাকিস তাহলে যে কোনো সমস্যা আমাকে ফোন করিস। আর প্লিজ আমাকে কোনো মিথ্যা কথা বলবি না, আমি তোর পাশে সবসময় ছিলাম, আছি, থাকবো। অরুণাভের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সুমি বলে, তুমি এত কিছু আমার জন্য কেন করবে অরুণদা? লোকে জানলে? তাকে থামিয়ে অরুণাভ বলে, তুই ভালো থাকলেই আমি ভালো থাকবো। সুমি, আজও যে তোকে বড্ড ভালোবাসি, জেদ করিস না প্লিজ। আমি সত্যি চাই তুই আমার দু চোখের আড়ালেই থাক, ভালো থাক। তোর সিদ্ধান্ত আমাকে ফোনে জানিয়ে দিস। আমার লোক তোকে ট্রেনের টিকিট, আনুষঙ্গিক জিনিসপত্র সব পৌঁছে দেবে। অরুণদার বাড়ি থেকে ফিরে এসে নিজের ঘরে শুয়েছিল সুমিতা। কিছুক্ষণ পর দীপক এসে বলে, সাংসদ অরুণাভ সেন কি বলল সুমিতা? আমার চাকরি কোথায় ঠিক করলো বললে না তো? আর বলেছ পৌরসভার আর্থিক কেলেঙ্কারিটা থেকে আমাকে ক্লিন চিট করিয়ে দিতে? অরুণাভ সেন এখন লিডিং পার্টির 5 জন প্রভাবশালী নেতার একজন, যা বলবে পার্টির হাইকমান্ড তাই মেনে নেবে। সুদীপ বলে, বৌদি আমার ব্যাপারে কি বললেন উনি? আমি বেশি দিন কিন্তু ওয়েট করতে পারবো না। তুমি বুঝিয়ে সুঝিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে ওনাকে বলেছিলে তো? তোমার কথা না শুনলে অবশেষে ওনার ছবিগুলো মিডিয়ার কাছে আমাদের বেচতেই হবে। কি সুন্দর রোম্যান্টিক সব ছবি, সাংসদ তোমার কোলে মাথা দিয়ে ঘাসের উপর শুয়ে আছে, তারপর তোমাদের দুজনের জড়িয়ে ধরার, কিস করার অন্তরঙ্গ সব ছবিগুলো পুরো মিডিয়া লুফে নেবে। সুদীপের কথা শুনেই গর্জে ওঠে সুমিতা, তোমাদের লজ্জা করে না পুরনো ছবিগুলো নিয়ে ব্ল্যাকমেল করতে? ছবিগুলো কোথায় রেখেছো? ভালোই ভালোই আমাকে দিয়ে দাও, না হলে। দীপক এসে চুলের মুঠি ধরে এলো পাথারি মারতে থাকে। দুশ্চরিত্র মেয়ে ছেলে, বিয়ের আগেই তো বেশ ডুবে ডুবে জল খেয়েছিস, এখন বেশি সতীত্ব দেখাচ্ছিস? এগুলো এখন আমার তুরুপের তাস। এগুলো তোকেও দেখেছি আর তোর প্রেমিককেও দেখছি। তুই যদি ভালোভাবে কাজ উদ্ধার করতে না পারিস তাহলে আমাকে অন্য পথ ধরতে হবে। মারের চোটে ঠোঁট কেটে রক্ত বের হয় সুমিতার। চিৎকার করে বলে, তোমার বিপক্ষে আজ আমি গার্হস্থ্য হিংসা ও নারী নির্যাতনের মামলা আনব। দীপক, দেখি তোমায় কে বাঁচায়। এখনই আমি থানায় যাচ্ছি। সুমিতাকে ঠেলেই ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা লক করতে করতে দীপক বল, আপাতত তুই সারাদিন এখানে বন্দি থাক, তারপর থানায় যাবি। দুপুর থেকেই মদ নিয়ে বসেছে দীপক ও সুদীপ। পিকলুর সকাল থেকেই পাত্তা নেই। মদ খেতে খেতে দুই ভাই আলোচনা করতে থাকে কিভাবে ছবিগুলোর সাহায্য নিয়ে সাংসদ অরুণাভ সেনকে ব্ল্যাকমেল করা যায়। বিরোধী পার্টি বা মিডিয়া হাউসকে ছবিগুলো বেচে দিলে তারা হয়তো বেশ কিছু টাকা পাবে, কিন্তু ছবিগুলো দেখিয়ে সাংসদকে ব্ল্যাকমেল করে আরও অনেক বেশি সুযোগ সুবিধা আদায় করা যাবে। দু ভাইয়ে এসব আলোচনাই করতে থাকে। ঠিক সেই সময় লোকাল থানার পুলিশ নিয়ে ঘরে ঢোকে পিকলু। চিৎকার করে বলে, এদের গ্রেপ্তার করুন অফিসার। আমার জামাইবাবু ও তার ভাই সুদীপদা আমার দিদির ওপর নিয়মিত শারীরিক অত্যাচার করে, মারধর করে, দিদিকে খুব শাস্তি দেয়, এদের অ্যারেস্ট করুন। তারপর দিদি দিদি করে চিৎকার করে সুমিতাকে ডাকে পিকলু। ভাগ্নি কথাগুলি তখন কাঁদতে কাঁদতে এসে বলে, মামা, বাবা মাকে খুব মেরেছে, ঘরে লক করে রেখেছে, আমি এত ডাকছি তবুও মা সাড়া দিচ্ছে না। দৌড়ে পিকলুর ঘরে গিয়ে লক খুলে অজ্ঞান সুমিতাকে কোলে করে বাইরে নিয়ে আসে। তারপর চোখে মুখে জল ছিটিয়ে তার জ্ঞান ফেরানো হয়। ঘটনাস্থলে সমস্ত সাক্ষ্য প্রমাণ পেয়ে পুলিশ দীপক সুদীপকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পিকলু নিজে গিয়ে ওদের নামে এফআইআর করে এসেছে। পিকলুর হঠাৎ পরিবর্তনে সুমিতা অবাক হয়ে ভাইয়ের দিকে তাকাতেই পাশে রমেনকে দেখতে পায়। পাড়ার শান্ত শিষ্ট ভদ্র ছেলে রমেন যে ভেতরে ভেতরে অরুণদার অনেক কাজ করে তা আজ সকলেই তাকে জানিয়েছে। অরুণদা উপস্থিত প্রতিবেশীদের সামনে রমেন ভরসা দিয়ে বলে, কিছু হবে না সুমিতাদি, তোমার কোনো চিন্তা নেই, আমরা পাড়ার সবাই তোমার পাশে আছি তো নাকি। আর এখন আমি সব সময় পিকলুর সঙ্গেই থাকব, পিকলুকে আমি সব বুঝিয়ে দেব। অব্যক্ত এক যন্ত্রণায় চোখ বুজে সে। তারপর প্রায় 3 মাস কেটে গেছে। দীপক ও সুদীপ দুজনেই জেল কাস্টাডিতেই আছে। তারা একদম জামিন পায়নি। পিকলুর স্বভাবেও অনেক পরিবর্তন হয়েছে।
স্থানীয় এক কন্ট্রাক্টরের কাছে একটা কাজ পেয়েছে সে। তবে সব সময় কেমন ভয় ভয় থাকে, সব সময় রমেনের নজরদারির মধ্যেই থাকে, আর সুমিতাকে একেবারেই ঘাটায় না। কোর্টে দীপকের সঙ্গে মিউচুয়াল ডিভোর্সের আবেদন করেছে সুমিতা। কেস চলছে, 6 মাস বাদে হিয়ারিংয়ের ডেট পড়েছে। অবশেষে অরুণাভর কথা মতোই দার্জিলিং চলে যাচ্ছে সুমিতা। রমেন টিকিটের ব্যবস্থা, গাড়ির ব্যবস্থা সব করে দিয়েছে। দুপুর 2টোর সময় ট্রেন। পিকলু ও রমেন গিয়ে তুলে দিয়ে আসবে। শাশুড়ি ও মেয়েকে সঙ্গে নিয়ে যাচ্ছে সুমিতা। মনের গভীর বিশ্বাস আছে দার্জিলিংয়ে গিয়ে তার কোনো কষ্ট হবে না। তার পৌঁছাবার আগে সব ব্যবস্থা করে রেখেছে মানুষটা। এসব কথা ভেবেই মনটা একটা তীব্র ভালো লাগায় ভরে যাচ্ছে তার। আজ সকালে তাই একবার অরুণদার সঙ্গে দেখা করতে এসেছে সে। আজ আর ড্রয়িং রুমে না বসে সোজা দোতলায় উঠে যায় সুমিতা। অরুণাভ তখন তার জিমে ব্যস্ত। খালি গায়ের অরুণাভর দিকে নির্মেষে নয়নে তাকিয়ে থাকে সে। একটা টি শার্ট গায়ে পরে অরুণাভর কাছে এসে বলে, আজই তো যাচ্ছিস নাকি সুমি? 2 চোখে জল নিয়ে সুমিতা বলে, হ্যাঁ, তোমার কথা মতো দূরে চলে যাচ্ছি। তুমি তো আর চাও না আমায়, তাই শেষ দেখাটাই করতে এলাম। আটকাবে না আমাকে? ভালোবাসি বলে জড়িয়ে ধরবে না? নিজের চোখের জলটা গোপন করতে দ্রুত জানলার দিকে মুখ ফেরা অরুণাভ। আজ আর নিজেকে ধরে রাখতে পারে না সুমিতা। দৌড়ে গিয়ে অরুণাভকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, পুরনো দিনগুলোকে আর ফিরিয়ে আনা যায় না অরুণদা? আমরা আবার নতুন করে সব কিছু শুরু করতে পারি না? আমি তো আজও তোমায় ভালোবাসি অরুণদা। তার চুলে হাত বুলিয়ে দিতে দিতে অরুণাভও বলে, তার হয় না রে পাগলি। ভালোবাসলেও আজ তোর আর আমার মধ্যে অনেক ব্যবধান। একসঙ্গে পথ চলা সম্ভব নয় রে। তার চেয়ে এটাই ভালো হলো, তুই দার্জিলিংয়ে থাক, ভালো থাক। আর আমিও কিছুদিনের মধ্যেই মাকে নিয়ে দিল্লিতে চলে যাব। ওখানে ফ্ল্যাট কিনেছি। এরপর সর্বভারতীয় রাজনীতিতে প্রবেশ করব। ভাবছি সামনে অনেক কাজ আছে রে। তবে তুই যেমন আগেও গোপনে আমার মনের মধ্যে থাকতিস, ভবিষ্যতেও তাই থাকবি। আমি সারা জীবন তোর হয়েই থাকবো। অনেক দিন আগে যে কথা দিয়েছিলাম আজও সে কথাই তোকে দিচ্ছি। 2 চোখে জল নিয়ে সুমিতা বলে, সত্যি অরুণদা? সত্যি রে পাগলি। অরুণাভর বাড়ি থেকে সুমিতা ধীরে ধীরে চলে যায়। তার যাত্রা পথের দিকে তাকিয়ে 2 চোখ ঝাপসা হয়েছে অরুণাভর। মিউজিক সিস্টেমে তখনও বাজছে, যদি আরও কারে ভালোবাসো, যদি আরও ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পড়ানো যাহা চায়। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে সমস্ত গল্পের নোটিফিকেশানগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।